সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব বাংলাদেশের প্রত্যাবর্তন ঘটছেই শেখ হাসিনার, কোনোভাবেই আটকানো যাচ্ছে না আওয়ামী লীগকে। ডোনাল্ড ট্রাম্পের ষড়যন্ত্রে ক্ষমতা হারাতে যাচ্ছেন তারেক। বিস্তারিত থাকছে। দেশে শেখ হাসিনা ফিরবেনি এই বক্তব্য কোনো মন গড়া নয়, বাস্তবিক উপায়ে যে শেখ হাসিনা ফিরছেন দেশে, তার ব্যাখ্যা বহুবার দিয়েছি আপনাদের। প্রত্যাবর্তন ঘটবে, এবছরের মধ্যেই ঘটবে, নিজেই সেটা জানিয়েছেন। গ্রিন সিগন্যালও আসছে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে। এখন প্রশ্ন, কোন সময়টা তিনি বেছে নেবেন? তারেক সরকারের ব্যর্থতার জেরে মানুষের জনরোষের সুযোগটা বেছে নেবেন, নাকি ইউনূসের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করে তিনি পা দেবেন? তবে দেশে যে ফিরছেন শেখ হাসিনা, সেটা নিয়ে একমত রাজনীতিক। একটু পিছনে ফিরে প্রেক্ষাপটটা জানানো জরুরি। প্রথমে গণ আন্দোলনের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর মেটিকুলাস ডিজাইন করে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। তার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। প্রকাশ্যে রাস্তায় কোনো কর্মসূচি করতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করে দিয়েছে। তারপরও কি আটকানো গিয়েছে হাসিনার দলকে? এই 2 বছরের যা যা ঘটনা আমরা দেখেছি, তাতে মনেই হয় না যে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। দিকে দিকে মিছিল, ঝটিকা মিছিল দেখা গিয়েছে। শেখ হাসিনার ফেরার বার্তাই যেন কর্মীদের কাছে অক্সিজেনের মতো কাজ করেছে। শুধু তাই নয়, বিএনপি ক্ষমতায় এসেই আইন পাশ করে নিষিদ্ধ করে দেয় আওয়ামী লীগের কার্যক্রম। তখনও কিন্তু দমে যায়নি দলটি। গাজীপুরে আওয়ামী লীগের মিছিলের বহর দেখে পুলিশ বাধ্য হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, গোপালগঞ্জ, খুলনা একাধিক জায়গায় দফায় দফায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সক্রিয়তা রয়েছে। তবে শুধুমাত্র মিছিলের ধারাবাহিকতা দেখে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে তা নয়। তিনি যে দেশের বাইরে থেকেও বাংলাদেশে একাধিক বক্তব্য রাখছেন, এটাও একটা ইতিবাচক দিক হিসেবে তুলে ধরছেন রাজনৈতিক কারবারিরা। যেমন দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, কালচার এবং সর্বোপরি মার্কিনীদের কাছে দেশকে তুলে দেওয়া। এখন আবার চীনের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশকে, যে কারণে তারেক সরকারকেও বহু সম্মুখীন হতে হচ্ছে। মোহাম্মদ ইউনূসের পর তারেক রহমানই কি এই কাজটা সম্পন্ন করবে? এগুলো নিয়ে যেমন সুর চড়াচ্ছেন হাসিনা, ঠিক একইভাবে প্রশাসকাল চেহারাটা সামনে আনলেন নিজের অডিও বার্তার মাধ্যমে। সম্প্রতি ঘটে যাওয়া তুরাগবাদে প্রায় 7 জন যুবলীগের দেহোদ্ধারের ঘটনায় পুলিশ বিষয়টি উড়িয়ে দেয়, কিন্তু এটা নিয়ে ঠিকই সুর চড়িয়েছেন শেখ হাসিনা। প্রতিটি ঘটনার বিচার হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ঠিকই বলেছেন, শুনুন। আজকে আপনারা দেখছেন যে 7 হত্যা করলো, কোন কোন কারণ, তাদের দোষটা কি? তারা মিছিল করেছিল। মিছিল করে তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। সংবিধানে স্পষ্ট দেওয়া যে মানুষ মিছিল করতে পারে, সমাবেশ করতে পারে, সংগঠন করতে পারবে, তার সম্পত্তির অধিকার থাকবে। অবশ্যই এদের কাছে সংবিধান মানে আমি অবৈধভাবে এসেছে সংবিধান। এই যে 7টা ছেলেকে মারলো এবং প্রতিদিন বাড়িতে যে গ্রেপ্তার করে নিয়ে আসলো, ডিবি অফিসার নিল, তারপরে তার লাশ, আগের দিন গ্রেপ্তার হয়, পরের দিন লাশ। বাংলাদেশে গত কয়েকদিন মিছিল করলে বলে 7টা তাজা প্রাণ হত্যা করে পরিবারকে চাপ দিয়ে এটা দুর্ঘটনা বলে মামলা করালো আর মিথ্যা কথা বলার চেষ্টা। অথচ আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে কিভাবে পিটিয়ে, কলার মধ্যে উঠে পিটিয়ে হত্যা করেছে এই বাচ্চাগুলোকে। এভাবে মানুষের জীবনে কোনো মূল্য নেই। যাই না, আমার মতো মেয়ে ফেলা, এটা তাদের টার্গেট ছিল, এটা তাদের মুখের কথা। আমাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে রেখে চলে যাচ্ছে, এটা বাস্তবতা। তো আমি দেশে ফিরে যাবো, ইনশাল্লাহ আমি দেশে ফিরবো, মার জয়েন করবো। তবে তার সাম্প্রতিক বক্তব্যগুলির মধ্যে একটি বিষয় টনিকের মতো কাজ করেছে, আর সেটা হলো এবছরের মধ্যেই ফিরব। এখন প্রশ্ন, তাহলে কি আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন তিনি? ভারত কি গ্রিন সিগন্যাল দিয়ে দিল? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে যে জটগুলি ছিল সেগুলি কাটতে শুরু করেছে, যার ভিত্তিতেই ফেরার কথা এত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলছেন। তার সঙ্গে আমেরিকা এবং ভারতের সমর্থন, যেটা তাৎপর্যপূর্ণ। হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যেমন মার্কেট কাজ করেছে, ঠিক একইভাবে তাকে ফেরাতেও ডিপ স্টেট কাজ করছে, যার কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এদিকে শঙ্কায় ভুগছে তার সরকার। যেভাবে তাদের সরকারের একের পর এক ব্যর্থতায় সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে, সেটাই আওয়ামী লীগের ফেরার পথকে আরো প্রশস্ত করে দেবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। নতুন গেম, বাংলাদেশে কি ফের বিদেশি শক্তির প্রভাব বাড়ছে? ফের কি বাংলাদেশকে নিয়ে মার্কিন ডিপ স্টেট পরিকল্পনা করছে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাংলাদেশ যে অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সেটার নতুন করে বলার দরকার রাখে না। বাংলাদেশের বাস্তবে কে বসছে, এটা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, পাকিস্তান দেশগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ তাদের চালে ধরা দেবে পদ্মাপাড়ের ক্ষমতাসীন দল। 2024 সালে যেমন অনেকগুলি চালের মধ্যে মার্কিন ডিপ স্টেটের পূরণ সফল হয়েছিল, কিন্তু যে কারণে ক্ষমতায় নিয়ে আসা মোহাম্মদ ইউনূসকে তিনি সেটাকে পূরণ করতে পেরেছেন। এবার কি বিকল্প পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প? মোহাম্মদ ইউনূসের অসমাপ্ত কাজগুলি তারেক রহমান কি করতে পারছেন, নাকি এই সরকারের বিরুদ্ধেও কোনো বড় ষড়যন্ত্র হচ্ছে?
শেখ হাসিনা সরকারের পতনে সে বিদেশি শক্তির চক্রান্ত ছিল সেটা এখন ওপেন সিক্রেট, কারণ ছাত্র নেতারাই বিভিন্ন সময় মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন। এরপর পরপর ঘটনা প্রবাহ অনেকগুলি বিষয় প্রমাণ করে দেয়। এরপর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে পাকিস্তানের কাছাকাছি পৌঁছানো, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের ভাসিয়ে দেওয়া বলে দেয় মোহাম্মদ ইউনূস নিজের এজেন্ডা পূর্ণ করতে, নিজের প্রতিষ্ঠান বাড়াতে, সম্পত্তি করতে, আর তার বিনিময়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিয়েছেন। যে কারণে মার্টিন দ্বীপ, চট্টগ্রাম বন্দর যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু ইতিহাস জানে ইমরান খান ক্ষমতায় এসেছিল মার্কিন এবং পাকিস্তান সেনাবাহিনীর পরিকল্পনায়, আর সেই পথেই বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কারণ ওই সরকারের পতন ঘটিয়েছিল তারাই যারা তাকে ক্ষমতায় নিয়ে এসেছিল। আরাকান আর্মিদের সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে করিডোর হিসেবে বাংলাদেশকে কাজে লাগানো, তাতেও রাজি ছিলেন ইউনূস। কিন্তু বিরোধীদের বিরোধিতায় তা আটকানো গেলেও মার্কিন গোপন চুক্তি আটকানো যায়নি। ত্রয়োদশ নির্বাচনের ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলেন মোহাম্মদ ইউনূস, যেখানে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে যেগুলিতে ভবিষ্যতে পড়বে বাংলাদেশ। তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে যুদ্ধাস্ত্র কিনতে পারবে না বাংলাদেশ, কিনলেও সেটা যুক্তরাষ্ট্রকে জানাতে হবে। এই ফেসে যাচ্ছে তারেক রহমানের সরকার। প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা হাতে নেওয়ার পর মালয়েশিয়ার পরে চীন সফরে যান তারেক রহমান। সেখানে গিয়ে বেশ কয়েকটা চুক্তি তিনি, যার মধ্যে 2টি চুক্তি প্রায় ভারতের থেকে ছিনিয়ে নেওয়ার মতো। এর মধ্যে ভারতকে উপেক্ষা করে তারেকের চীন সফরে যাওয়া, যেটা নিয়ে তো আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা চলছে। অন্যদিকে চীনে 20টি যুদ্ধ বিমান কেনার চুক্তি করে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু সেটা আদৌ কি হবে? যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু এড়িয়ে কতটা সফলতা পাওয়া যাবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন এক্ষেত্রেই ফের চক্রান্ত শুরু করেছে ডিপ স্টেট। তারেক রহমান চীনের দিকে ঝুঁকে পড়াটা অনেকটাই নেতিবাচক দিক হিসেবে উঠে আসছে। একদিকের কাছে টার্গেট হওয়া আর অন্যদিকে ভারতের কাছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের আরেকাংশ বলছে যে চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অর্থনৈতিক করার প্রস্তাব সামনে এনেছে বেজিং, যেটা আবার ভারতকে চাপে রাখার কৌশল আনছে চীন আমেরিকা, সেটা বাংলাদেশকে কাজে লাগে। তবে সবেতেই যে ফাঁদে পড়ছে তারেক রহমান সেটা পরিষ্কার। রাজনৈতিক কারবারিরা বলছেন আওয়ামী লীগ সরকারের পতন যারা ঘটিয়েছিল তাদেরই শিকার হতে যাচ্ছে বর্তমান বাংলাদেশের ক্ষমতাসীন দল। আর এই কাজে লাগিয়ে যদি শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এরা মনে করেছে যে এভাবে নির্যাতন করে আওয়ামী লীগকে জমাতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কাজ করতে, আওয়ামী লীগকে ভোট করতে দেবে না। কেন? যে হারে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে, আওয়ামী লীগের একটা তৃণমূলের নেতা কর্মীও রেহাই পাচ্ছে না। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, বাড়ির মা বোন ছেলে মেয়ে কাউকে তারা ছাড়ে না। গায়ে হাত তোলা, মারা, হত্যা করা, খুন প্রতিনিয়ত চলছে। এই প্রচার করে তারা মনে করছে যে টিকে যাবে। আন্দোলনের নামে যে সমস্ত হত্যা, খুন, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ চলছিল, এটা বিএনপির ওরাই করেছে, শুধু ওরা নিজেরা নেই, কাজে নাম লুকিয়ে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত। একে একে তাদের সবার চেহারাটা হয়ে যাচ্ছে। আজকে একটা কথা আমি বলবো যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মাঠে আছে তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নে 2 কমিটি থাকবে, সব কমিটি ভেঙে নতুন করে কমিটি করতে হবে। আর সেই সাথে উপজেলা কমিটিও এবং সহযোগী সংগঠন, প্রত্যেকটা এলাকায় সংগঠনগুলি আছে কিনা সেই সংগঠনগুলি করে দিতে হবে। যারা এখন মাঠে ঘাটে কাজ করে, জীবন ঝুঁকি দেয়, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদেরকে আজকে সামনে নিয়ে আসতে হবে। কারণ যাদের সাহস আছে, মোকাবেলা করার যোগ্যতা রাখে, তাদেরকে নিয়ে কাজ করাতে হবে। সেভাবে সংগঠন করতে হবে। আজকে আমার অবাক লাগে যখন শুনি সেনাবাহিনী যে আমাদের আওয়ামী নেতা কর্মীর উপর হামলা করে। কেন? যে ওরা আমাদের ফাঁসি দিত আর ফায়ারিং স্কোয়াডে দিয়ে মারতো, সেটা ভুলে গেছে তারা, তাদের সেই জানা নাই। একমাত্র আওয়ামী লীগ আসার পরে তো প্রত্যেকটা সেক্টর মধ্যে পেয়েছি, শিক্ষা, দীক্ষা, ট্রেনিং, বিদেশে কর্ম, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বরে ছিল। এখন কোথায় আছে? এমনকি সে কর্ম থেকে আমাদের পুলিশ কন্টিনজেন্ট ফেরত পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছে না। দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক ভাবে নষ্ট করে দিয়েছে, যেটা ছিল উন্নয়নের রোল মডেল, আজকে আর সেটা নাই। আর লাশের তো অভাব নাই। গুম, খুন, হত্যা, প্রতিদিন 7-7টা ছেলেকে মেরে নদীতে ফাঁসি দেওয়া এবং প্রতিনিয়ত। সেদিন আমাদের যুবলীগের এক বন্ধু, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, 3 দিন পরে তার লাশ পাওয়া গেল। কিভাবে বিভৎসভাবে তাকে হত্যা করেছে। এমন কোন দিন নাই দেশে 10টা থেকে 15-20টা হত্যাকাণ্ড না করছে আর নারী ধর্ষণ, শিশু ধর্ষণ না হচ্ছে, কোনো পত্রিকা লেখে না। আজকে এই দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। আমাদের সংগঠন আমরা আরো শক্তিশালী করবো এই জন্য যে বাংলাদেশের জনগণ আজকে ঘরে ঘরে হাহাকার। একটা দিন মজুর যা কামাই করছে, একবেলা খেতে পারে না, পরিবারকে খাওয়াতে পারে না। আর আওয়ামী লীগ আমলে কিনে আমিষ কিনেও হাতে টাকা থাকতো। এটা কৃষি শ্রমিক যেটা কামাই করতো, তা দিয়েও আওয়ামী লীগ আমলে অন্তত 11-12 কিলোমিটার চাল কিনে চলতে পারতো। এখন সেটাও তার করার উপায় নাই। এখানে একটা কথা বলি সবাইকে, যারা এই আপনাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, পুড়িয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়েছে, প্রত্যেকের নাম, ঠিকানা সবকিছু রেখে দিতে হবে।
যারা লুটপাট করেছে লুটের মার কোথায় রেখেছে সেগুলি খোঁজ দিতে হবে, এবং যারা লুট করেছে লুটের মার ফেরত দিতে হবে তাদের। এটা যেন ভুলে না যায় যে সম্পদ তাদেরও আছে। একজনের উপর ঢিলটা মারলে পাটকেলটা খেতে হয়। কে বাঁচাবে? যাদের কথা নিয়েছে তারা আসবে না, এটা রাখতে হবে। নিজেদের সমাজ নিজেরা ডেকে নিয়ে আসতে হবে। আমি 15 বছর 7 মাস ক্ষমতায়, আমরা তো কখনো এইভাবে জুলুম করিনি কারো উপরে। দল যে খুশি দল করবে। মানুষকে যখন সহযোগিতা করেছি মানুষ হিসেবে করেছি। আমি এটুকু বলবো যে আজকের সময় এসে গেছে, হ্যাঁ অতীতে যে কে কি করেছে সেগুলি ভুলে দিয়ে এখন আছে কাজ করতে সবাইকে নিয়ে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, সাধারণ মানুষ আমাদের পাশে, ব্যবসায়ীরা, আমরা সবাই দলমত নির্বিশেষে ব্যবসা করতে পেরেছে। আজকে চাঁদা দিতে দিতে তাদের নাবিশ্বাস শেষে বিএনপি করুক, যে বিএনপির এক নেতা চাঁদা দিতে অপারগতা জানানোর ফলে তাকে তো বিএনপির নেতারাই পাথর দিয়ে মেরে মেরে হত্যা করলো। কিন্তু এটা হচ্ছে তাদের চরিত্র। আর রক কাটা, এটা জামাতের কাজ, হাত কাটা, রক কাটা, এরা কোনো মানুষের কল্যাণ করতে পারে না, কল্যাণ করতে জানে না। কাজে এখানে একমাত্র আওয়ামী লীগ আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, আওয়ামী লীগ আছে দেশকে উন্নত করতে পারে। আওয়ামী লীগ এই দেশটাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ সংগঠন নিয়ে দেশটাকে স্বাধীন করেছেন। তার আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বাংলাদেশ জাতির পিতার আমলে স্বল্পোন্নত দেশ, এবং আওয়ামী লীগ ক্ষমতা এসে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নতি করেছিলাম। এই উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা যে উন্নতি করলাম সেটাও ধ্বংস করে দিল এই বাটপার, বিশ্ব বাটপার সুদ করে ইউনূস আর তারেক আর এই জামাত শিবির মিলে, যুদ্ধাপরাধী তারা মিলে। এখন এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশে বাঁচাতে হবে। আর সেটা পারে একমাত্র আওয়ামী লীগ। ওরা আমাদের নিষিদ্ধ করে, ওরা আমাদের মামলা দেয়, ঠিক আছে দিতে থাক। আমরা আমাদের সংগঠনের মানুষের পাশে থাকবো, প্রত্যেকের মানুষের পাশে থাকতে হবে। তাদের কাজ করছি সেটা যেমন জানাতে হবে, যে অত্যাচারগুলি করেছে এগুলি সমস্ত তালিকা করে করে সব মানুষকে জানাতে হবে যে এরা কিভাবে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘরবাড়ি ধরপাট করেছে আর চাঁদা নিয়েছে। চাঁদাবাজি এছাড়া আর কিছু যায় না। এবার সবাইকে খাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ যেমন বহুবার দেখেছে গণ অভ্যুত্থান, সরকার পতন, ঠিক একইভাবে সেনা অভ্যুত্থানও দেখেছে পদ্মাপার। এখন প্রশ্ন, সেই সেনা অভ্যুত্থান কি আবার ঘটতে চলেছে? কারণ কয়েকদিন যাবৎ বাংলাদেশ সেনানিবাসে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। শিখা অনিবার নিভিয়ে ফেলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামানের বাহ্যিক পরিবর্তন ঘটেছে। ফলে প্রশ্ন উঠছে, তার মধ্যে আলোচনা চলছে 3 সাবেক সেনা কর্মকর্তার অবস্থান নিয়ে। তারা কারা আর কেনই বা তাদের নিয়ে নানা গুঞ্জন? অবস্থান নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে সেটাই বা কেন? কিভাবেই বা তারা ভারতে পৌঁছানো? শোনা যাচ্ছে দেশ ছেড়েছেন 3 সাবেক সেনা কর্মকর্তা, আর তারপর থেকেই তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর মধ্যে কলকাতার একটি সুরক্ষিত সেনা এলাকায় তাদের থাকার দাবি ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। জানা যায় এই 3 সাবেক সেনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তারা কারা? জানা যাচ্ছে তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং মেজর জেনারেল কবির আহমেদ। ঘিরে নানা রকম গুঞ্জন তৈরি হয়েছে নতুন রহস্য। কিছু সূত্র মারফত খবর, তারা বর্তমানে ভারতের কলকাতার একটি সুরক্ষিত সেনা আবাসিক এলাকায় আছেন। সূত্রের দাবি, এর আগে তারা কলকাতার বিভিন্ন অসামরিক এলাকায় ছিলেন। পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন করা হয়েছে, তবে সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তারা যদি ভারতে অবস্থান করে থাকেন তাহলে কিভাবে দেশ ছাড়লেন? তাদের বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও কেন তারা ভারতে যেতে পারলেন? তাহলে কি সেনাবাহিনী থেকেই কেউ বা কারা সাহায্য করেছে? আর সেটা যদি হয়ে থাকে তাহলে তো মারাত্মক বিষয়। তাহলে আবার নতুন করে প্রশ্ন ওঠে, সেনাবাহিনীর মধ্যেই কি বিভক্তিকরণ তৈরি, তাদের মধ্যে কি ক্ষোভ তৈরি হয়েছে? নিরাপত্তা বিশ্লেষকদের মতে কোন দেশের সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার অন্য দেশে অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়, বিশেষ করে যখন তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তখন বিষয়টি শুধু ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে যুক্ত হয়ে যায় কূটনৈতিক আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন। বিশেষজ্ঞ সংশ্লিষ্টদের বক্তব্য, যে কোনো অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব আদালত এবং তদন্তকারী সংস্থার। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে অপরাধ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। এদিকে বিভিন্ন মহলে আরো দাবি করা হচ্ছে, কলকাতায় অবস্থান করে এই সাবেক কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নজর রাখছেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন। তবে এই সব দাবি ঠিকঠাক সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি আছে, সেক্ষেত্রে অনেকগুলি প্রশ্ন উঠে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, তবে কি বাংলাদেশের সেনানিবাসে কিছু কি ঘটছে? তাহলে কি এমন কিছু ঘটে চলেছে যেটাতে সাম্প্রতিক বাংলাদেশে বড় কোনো প্রভাব পড়তে পারে? এমনিতেই রাজনৈতিক ক্ষেত্রে উত্তপ্ত বাংলাদেশ, আর তার উপরে নতুন করে সেনানিবাসে বিভিন্ন ধরনের গুঞ্জন। এখন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হচ্ছে। এখন দেখার বিষয়, বাংলাদেশের এই মুহূর্তে সেনানিবাসের যে গুঞ্জন, যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, সেটা আদতের সামনে আসে কিনা। তার মধ্যে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বা এই বিষয়ে কোনো মতামত দেন কিনা, সেটাও এখন দেখার বিষয়।
ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা, কিন্তু প্রথম বড় কূটনৈতিক সফরেই বেজিং। তাহলে কি বদলে যাচ্ছে ঢাকা দিল্লির সমীকরণ, নাকি এটি শুধুই অর্থনীতি আর বাস্তববাদী কূটনীতির নতুন? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। ভারতের সঙ্গে সম্পর্কের কথা বারবার বলছে ঢাকা, পারস্পরিক সম্মান, সহযোগিতা আর বন্ধুত্বের বার্তাও দিচ্ছে, কিন্তু তার মধ্যেই প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গন্তব্য হিসেবে বেছে নেওয়া হলো চীনকে। এরপর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। প্রশ্ন একটাই, ভারতকে টপকে কেন বেজিং গেল তারেক রহমান? এটা কি শুধুই কূটনৈতিক প্রোটোকল, নাকি এর নেপথ্যে রয়েছে আরো বড় কোনো কৌশল? বিশ্লেষকদের মতে বিষয়টি কি শুধু ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার চোখে দেখলে ভুল হবে, কারণ বর্তমান বাস্তবতা এখন অনেকটাই অর্থনীতি কেন্দ্রিক। বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বাজার সম্প্রসারণ, এই 5টি লক্ষ্যকে এগোতে চাইছে ঢাকা। আর এই সমীকরণে চীন আজ বাংলাদেশের অন্যতম বড় অর্থনৈতিক অংশীদার। সেই কারণে বেজিং সফরে দুদেশের মধ্যে একাধিক সমঝোতার স্মারক বা MOU সই হয়েছে। বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, উৎপাদন, শিল্প এবং বাণিজ্যিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে দুই দেশই। সরকারি সূত্রগুলোর দাবির অন্যতম উদ্দেশ্য ছিল বড় অঙ্কের চীনা বিনিয়োগ নিশ্চিত করা, পাশাপাশি চলমান অবকাঠামো প্রকল্পে অর্থায়ন বাড়ানো, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, বাংলাদেশি পণ্যের জন্য চীনা বাজারে আরো প্রচার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও আলোচনার কেন্দ্রে ছিল। তবে গোটা সফরের সবথেকে আলোচিত বিষয় তিস্তা পরিকল্পনা। বহু বছর ধরে ঝুলে থাকা চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নতুন করে আলোচনায় এসেছে, কারণ তিস্তা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার কৌশলগত রাজনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। ইতিমধ্যেই বাংলাদেশের জানিয়ে দিয়েছেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে বিএনপি সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এখানেই বাড়ছে দিল্লির কৌতূহল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, বাংলাদেশের একটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, কারণ বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। তবে এই সফরকে ভারত বিরোধী দেখার সুযোগ খুব একটা নেই বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা, কারণ ঢাকার অবস্থান পরিষ্কার, ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক চলবে জাতীয় স্বার্থ, পারস্পরিক সম্মান, অর্থনৈতিক লাভের ভিত্তিতে। তাই কোনো একটি শক্তি বলয়ে নিজেদের সীমাবদ্ধ রাখতে চায় না বাংলাদেশ, বরং বহুমুখী অংশীদারিত্বই এখন ঢাকার কূটনৈতিক কৌশল। শুধু ভারত বা চীন নয়, জাপান, মার্কিন, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সম্পর্ক আরো গভীর করতে চাইছে বাংলাদেশ। অর্থাৎ এটি এক দেশের বিপক্ষে আরেক দেশের পাশে দাঁড়ানো কূটনীতি, বরং যার কাছ থেকে বেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, বড় বাজার এবং দ্রুত উন্নয়নের সুযোগ মিলবে, তার সঙ্গেই সম্পর্ক আরো জোরদার করা বাস্তববাদী নীতি। সবশেষে তাহলে কি বদলে যাচ্ছে ঢাকা দিল্লির সমীকরণ, নাকি বদলে যাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক কৌশল? এর উত্তরটা হয়তো সময় দেবে। তবে একটি বিষয় এখন স্পষ্ট, বাংলাদেশের নতুন বিশ্বের ক্ষেত্রে কেন্দ্রে রয়েছে জাতীয় স্বার্থ, আর সেই স্বার্থ পূরণে দিল্লি ও বেজিং দুদেশের রাজধানীকেই সমান গুরুত্ব দিয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চাইছে ঢাকা। খামারে মুরগি মরছে, ব্যবসা থমকে যাচ্ছে, মানুষ রাত জেগে কাটাচ্ছে। ক্ষমতা মানে প্রতিশ্রুতি না, দায়িত্ব পালনের সক্ষমতা। আমাদের এলাকায় 24 ঘন্টার মধ্যে মাত্র 10 ঘন্টা বিদ্যুৎ থাকে, বাকি 14 ঘন্টা লোডশেডিং। খামারের শত শত মুরগি মারা যাচ্ছে। এটি কোনো বিরোধী দলের বক্তব্য নয়, এটি সাধারণ মানুষের আর্তনাদ। গাজীপুরের শ্রীপুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিংয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পোল্ট্রি খামারে মুরগি মারা যাচ্ছে, দুগ্ধ খামার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, ফ্রিজের খাবার নষ্ট হচ্ছে, শিশুদের পড়াশোনা ও মানুষের স্বাভাবিক ঘুম পর্যন্ত ব্যাহত হচ্ছে। স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তারাও স্বীকার করেছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় নিয়মিত লোডশেডিং দিতে হচ্ছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়নের দেশে উন্নতি করেছে। গত 1 দশকে বিদ্যুৎ কেন্দ্র, গ্রিড ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণে করা হয়েছিল। সেই অবকাঠামোর ওপর নির্ভর করেই অবৈধ ইউনূস সরকারও বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা করছে। যদি চাহিদা অনুযায়ী জ্বালানি সংগ্রহ, উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা না যায়, তাহলে তার দায় এড়ানোর সুযোগ নেই বিএনপির। জনগণের প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, তারেক রহমানের ফাঁকা রাজনৈতিক বক্তব্য নয়। আজ বাস্তবতা হল, কৃষক ক্ষতিগ্রস্ত, খামারি সর্বস্ব হারাচ্ছেন, ব্যবসা-বাণিজ্য ব্যাহত, সাধারণ মানুষ অসহনীয় গরমে মানবেতর জীবন কাটাচ্ছেন। রাষ্ট্র পরিচালনার সবচেয়ে মৌলিক দায়িত্বগুলোর একটি হল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বিএনপি সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার মূল্য দিচ্ছে দেশের কোটি কোটি মানুষ। যে দেশে একসময় বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নকে উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেছিল আওয়ামী লীগ সরকার, আজ আবার সেই দেশেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে বিএনপি সরকারের কল্যাণে।
২০০১ থেকে ২০০৬ বিএনপি জামায়াত জোট সরকারের সময়ের বিদ্যুৎ সংকটের কথা মানুষ ভুলে যায়নি। তখন লোডশেডিং ছিল মানুষের দৈনন্দিন দুর্ভোগের প্রতীক। শিল্প থেমেছে, বিনিয়োগ আটকে গেছে, কৃষি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় সমালোচনার বড় অংশই ছিল পরিকল্পনার ঘাটতি, উৎপাদন সংকট ও ব্যবস্থাপনা ব্যর্থতা নিয়ে। বিদ্যুৎ শুধু আলো না, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, শিল্প আর মানুষের স্বাভাবিক জীবনের ভিত্তি। কিন্তু বাংলাদেশকে আবারও পিছিয়ে দিতে বিএনপি সরকার বিদ্যুৎ সংকটকে সামনে আনছে। বিদ্যুৎ সংকট কোনো প্রযুক্তিগত সমস্যা না, এটা বিএনপি শাসনের অক্ষমতা। সাধারণ মানুষের প্রশ্ন, কেন আবার অন্ধকারে ফিরতে হলো? মানুষ বিদ্যুতের বিল দেয় সেবা পাওয়ার জন্য, অন্ধকারে বসে বিএনপি সরকারের দেখা শোনার জন্য না। ভাঙচুর ও হামলা বন্ধে বাজার বণিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তৎপর ছিলেন, কিন্তু সবাই মিলেও পারা যায়নি। এলাকার খুব ক্ষতি হয়ে গেল আর কি। আমরা তো সবাই একসাথে থাকি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গড়কাটি ও বাদাঘাট বাজার এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে বর্বরচিত হামলা ও ধ্বংসযজ্ঞের পর এভাবেই নিজেদের আকুলতা প্রকাশ করছিলেন স্থানীয়রা। সম্প্রীতির চাদরে মোড়ানো এই জনপদে গত ২৩ জুনের সেই তাণ্ডব ও লুটপাটের ক্ষতচিহ্ন এখনও দগদগে, যার পর থেকে স্থানীয় হিন্দু ও মুসলমান সম্প্রদায় মানুষ গভীর অবাক ও বিহবল হয়ে পড়েছেন। ঘটনার সূত্রপাত ২১ বছর বয়সী কলেজ পড়ুয়া তরুণ সুদীপ্ত রায়ের একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে গ্রামের ভেতর উত্তেজনা ও আলোচনা শুরু হয়। বিপদ আঁচ করতে পেরে সুদীপ্তর বাবা নিখিল রায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে বাদাঘাট বাজারে যান। কিন্তু মুহূর্তের মধ্যে উত্তেজিত জনতা সেখানে একটি মব বা হিংস্র জটলা তৈরি করে সুদীপ্তকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সুদীপ্তকে বাঁচানোর জন্য নিজের দোকানের শাটার নামিয়ে অবরুদ্ধ করে ফেলেন স্থানীয় ব্যবসায়ী মুক্তার হোসেন। নিখিল রায় অত্যন্ত স্পষ্টভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুক্তার ভাইয়ের জন্যই ছেলেটাকে বাঁচানো গেছে, না হয় ছেলেকে মেরে ফেলত ওরা। পরবর্তীতে বাজার কমিটির সহায়তায় পুলিশ এসে সুদীপ্তকে পেছনের দরজা দিয়ে নিরাপদে থানায় নিয়ে যায়। বর্তমানে সুদীপ্তর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু ক্ষুব্ধ জনতা সুদীপ্তকে পুলিশে দেবার পরও শান্ত হয়নি। ফেসবুক লাইভ ও মাইকিং করে নদীর পাড়ে কয়েকশো মানুষকে জড়ো করে বাধাঘাট বাজারের প্রধান সড়ক দিয়ে একটি বিশাল মিছিল গড়কাটি গ্রামে ঢোকে। প্রত্যক্ষদর্শী ও সুদীপ্তর কাকা দিলীপ রায় জানান, শত শত লোক মিছিল নিয়ে এসে তিনবার তাদের বাড়িতে বর্বর হামলা চালায়। পাথর ভাঙার কাজে ব্যবহৃত বড় আকারের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুড়িয়ে দেওয়া হয় গড়কাটি উত্তরপাড়া সার্বজনীন মন্দিরের অন্তর্গত নাট মন্দির, দুর্গা মন্দির ও কালী মন্দির। এছাড়া বাধাঘাট বাজারে থাকা আরও একটি কালী মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সব মিলিয়ে মোট ৪টি মন্দির, বেশ কিছু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করা হয়। সুদীপ্তর মা কেতকী রায় কান্না ভেজা চোখে বলেন, আমার ছেলে আইনের হাতে তুলে দিয়েছিলাম, আমাদের ঘরবাড়ি ভাঙার কি প্রয়োজন ছিল? ঘরের টাকা পয়সা, স্বর্ণ সবকিছু নিয়ে গেছে। মেঘালয় পাহাড়ের পাদদেশে জাদুকাটা নদীর তীরের গড়কাটি গ্রামটি অদ্বৈত আচার্য মহাপ্রভুর আশ্রম এবং হজরত শাহ আরেফিনের মাজারের জন্য বিখ্যাত, যেখানে যুগ যুগ ধরে হিন্দু মুসলিম মিলেমিশে উৎসব করে আসছেন। এমন একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির এলাকায় এই ধরনের পরিকল্পিত তাণ্ডবের পেছনে ভিন্ন এবং গভীর কোনো ষড়যন্ত্র দেখছেন স্থানীয় সচেতন মহল। বাদাঘাট বাজার ও গড়কাটি গ্রামের বেশ কয়েকজন জানান, ওই বিক্ষোভ মিছিলে প্রচুর অচেনা মুখ এবং অপরিচিত মানুষজন অংশ নিয়েছিল, যারা মূলত ভাঙচুর ও লুটপাট চালাতেই বাইরে থেকে এসেছিল। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের তাহিরপুর উপজেলা সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এই হামলাকে অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক আখ্যা দিয়েছেন এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তবে হৃদয় বিদারক বিষয় হল, ঘটনার এতদিন পার হয়ে গেলেও বাড়ি ও মন্দিরে তাণ্ডব চালানোর দায়ে থানায় কোনো মামলা হয়নি এবং পুলিশ কাউকে আটকও করতে পারেনি। অন্যদিকে পরীক্ষা দিতে না পারায় ভালো ছাত্র সুদীপ্তর ভবিষ্যৎ এক নিমেষেই অন্ধকার হয়ে গেছে বলে ডুকরে কাঁদছেন তার অসহায় বাবা মা।